পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা মহিলা জাগৃতি অভিযানের উপর আমাদের আলোচনার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন নারী জাগরণের এই দারুণ অনুপ্রেরণামূলক যাত্রার গভীরে যাওয়া যাক। দেখুন, আমরা মূলত 5টা ধাপে এগোব। নারীর প্রতি সেই প্রাচীন শ্রদ্ধা থেকে শুরু করে ইতিহাসের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়ে আজকের এই শক্তিশালী পুনরুত্থান পর্যন্ত পুরো যাত্রাটা আমরা দেখব। বর্তমানকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের একদম গোড়ায় ফিরে যেতে হবে, সেই দার্শনিক ভিত্তির দিকে, যেখানে নারীকে শুধুমাত্র সমান হিসাবে দেখা হয় না, বরং দেখা হয় স্বয়ং সৃষ্টির উৎস হিসাবে। হ্যাঁ, এই দর্শন অনুযায়ী নারী সত্তাই হল সৃষ্টির মূল উৎস, মানে আ লাইফ গিভার। তিনি যে শুধু জীবন দেন তাই নয়, তিনিই সেই শক্তি যিনি একটা ছোট্ট কোষ থেকে একটা সম্পূর্ণ জীবনকে সযত্নে লালন করেন। আর শেষ পর্যন্ত তার মাধ্যমেই কিন্তু এই পুরো জগৎটা প্রকাশিত হয়। এই যে ধারণাটা, একেই বলা হয় আদ্যাশক্তি মহামায়া, মানে সেই আদি দিব্য শক্তি যেখান থেকে সব প্রাণের শুরু। আর দেখুন, ব্যাপারটা কত ইন্টারেস্টিং। এই সম্মানটা কিন্তু আমাদের ভাষার মধ্যেও ঢুকে গেছে। একটু খেয়াল করলেই দেখবেন, যখনই আমরা দৈব যুগলের কথা বলি, যেমন লক্ষ্মী নারায়ণ বা রাধা শ্যাম, দেবীর নামটা কিন্তু সব সময় আগে আসে। কিন্তু এই যে এত সুন্দর একটা দৃষ্টিভঙ্গি, একটা সময় কিন্তু এর ওপর একটা কালো ছায়া নেমে এসেছিল। উৎস বলছে এটা ছিল মধ্যযুগের এক অন্ধকার যুগ। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন নারীকে দেবী ভাবার আদর্শ, আর অন্যদিকে তাকে অবলা বা দুর্বল বানিয়ে ফেলার এক বাস্তবতা। সহসৃষ্টিকর্তা থেকে গৃহবন্দী, শক্তির উৎস থেকে ভোগের বস্তু, সমাজে এক গভীর ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল। তবে একটা কথা মনে রাখতে হবে, সৃষ্টিতে কোনো ভারসাম্যহীনতা কিন্তু চিরস্থায়ী হতে পারে না। প্রকৃতি নিজেই সবসময় চেষ্টা করে সবকিছু আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে, একটা হারমোনি তৈরি করতে। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের মহাজাগরণের গল্পটা, মানে নিজের সেই অন্তর্নিহিত শক্তিকে আবার খুঁজে পাওয়ার এক নতুন অধ্যায়। ইতিহাস কিন্তু বারবার আমাদের মনে করিয়ে দেয় যে এই শক্তি আসলে কখনোই হারিয়ে যায়নি। সেই বৈদিক যুগের ঋষিকা গার্গী ও মৈত্রেয়ী থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের নেত্রীরা পর্যন্ত সব যুগেই শক্তিশালী নারীরা সমাজকে পথ দেখিয়েছেন। উৎস বলছে আমাদের এই সময়টা হল ঠিক সেই ভোরের মতো, দীর্ঘ রাতের অন্ধকার কেটে যাচ্ছে আর নতুন দিনের আলো ফুটছে, যেখানে পুরনো ভারসাম্যহীন ধারণাগুলো স্বাভাবিকভাবেই ভেঙে পড়ছে। আর এই পরিবর্তনটা কিন্তু শুধু এক জায়গায় থেমে থাকেনি। 20 শতক থেকে এটা একটা বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে। পৃথিবীর সব ক্ষেত্রে নারীরা নিজেদের ছাপ রাখছেন। বিজ্ঞানে মেরি কুরি থেকে শুরু করে রাজনীতিতে ইন্দিরা গান্ধী বা মার্গারেট থ্যাচার, নামগুলো দেখুন। এরা সবাই প্রমাণ করেছেন যে বাধা সরিয়ে দিলে নারীর সম্ভাবনা কতটা অসীম হতে পারে। এর একটা দারুণ বাস্তব উদাহরণ হল ভারতের কেরালা রাজ্য। ওখানে কি হয়েছে দেখুন। যখনই নারী শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে দুটো জিনিসে। 1, জনসংখ্যা নিয়ন্ত্রণে এসেছে, আর 2, রাজ্যের অর্থনৈতিক উন্নতি হয়েছে, সবার জন্য সমৃদ্ধি। তা আসল প্রশ্নটা হলো, এই যে একটা গতির সঞ্চার হয়েছে, এটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে একটা সত্যিকারের ভারসাম্যপূর্ণ আর সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে পারি? এর জন্য একটা বড় পদক্ষেপ কিন্তু এর মধ্যেই নেওয়া হয়েছে। যেমন ভারতের স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ। এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটা অসাধারণ উদ্যোগ। কিন্তু আইন তো একা সব করতে পারে না, তাই না? এর জন্য আরও 3টা জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। নারীকে সহজ সৃষ্টিকর্তা হিসেবে দেখতে হবে। তারপর সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। আর সবশেষে অর্থনৈতিক ও সামাজিকভাবে আত্মনির্ভর হতে সাহায্য করতে হবে। শেষ করার আগে চলুন একটা কথা ভাবি। এই যাত্রাটা কিন্তু শুধু কোনো একটা গোষ্ঠীর অধিকারের লড়াই নয়, এটা আসলে পুরো মানবজাতির সম্ভাবনার দরজা খুলে দেওয়ার লড়াই। যখন মানবজাতির অর্ধেক অংশ তার নিজের সম্পূর্ণ শক্তি নিয়ে জেগে উঠবে, তখন আমরা সবাই মিলে কত বড় কিছু অর্জন করতে পারি বলুন তো।